ব্যাংকিং সিস্টেম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এবং সবচেয়ে স্টুডেন্টরা যেটা বুঝতে পারে না সেই পোর্শনটা আমরা এক্সাম্পল ধরে ধরে করব। আমরা আগে জাস্ট একবার জেনে নিই যে ব্যাংক রেট কি, ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর কি, রেপো রেট কি, আরআর, বাণিজ্য এই প্রত্যেকটা আছে দেখে নাও। রিভার্স রেপো রেট কি, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি কি, এমএসএফ কি। তো আমরা এক একটা করে পড়ে আমরা প্রত্যেকটাই বুঝবো, চিন্তা নেই। যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে বার্ষিক সুদের হারে ঋণ দেয় তাদের ব্যাংক রেট বলে। এটা লং টার্ম। হ্যাঁ, ব্যাংক রেটে যে টাকাটা দেয় সেটা লং টার্ম, কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিস আছে যেটা রেপো রেট। এটাতেও রিজার্ভ ব্যাংক যে কমার্শিয়াল ব্যাংক আছে ব্যাঙ্কগুলিকে লোন দেয় বা ঋণ দেয়, তো সেটাও এক ধরনের রেট, কিন্তু সেটাকে বলা হয় রেপো রেট। সেটা শর্ট টার্মের জন্য। এই ব্যাংক রেট আর রেপো রেটের মধ্যে ডিফারেন্স এটাই। ওকে, তাহলে ব্যাংক রেট যদি লং টার্মে টাকা নিতে যাও তাহলে ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়বে, 4.25%। আবার যদি শর্ট টার্মের জন্য চাও তাহলে 4%। আর ক্যাশ রিজার্ভ রেশিও, কিছু ডিপোজিট হলে পরে সেই তার থেকে কিছু একটা পরিমাণ আরবিআইয়ের কাছে, মানে 3% তোমাকে আরবিআইয়ের কাছে ডিপোজিট করতে হয়। সেই টাকার ওপরে, সেই ডিপোজিটের ওপরে আরবিআই কোনো সুদ দেয় না। WBCS 2020-তে মেন্স এই কোশ্চেনটা এসেছিল যে ক্যাশ রিজার্ভ রেশিওর উপরে কি আরবিআই ট্যাক্স দেয়, সুদ দেয়? নো। তাহলে বাণিজ্যিক ব্যাংক আবশ্যিকভাবে যে নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিকট গচ্ছিত রাখতে হয় তাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলে। আর একটা হলো রিভার্স রেপো রেট। আরবিআই ধরো ব্যাংকে দিচ্ছে, সেটা হলো রেপো রেট বা ব্যাংক রেট। এবার ব্যাংক যদি আরবিআইকে দেয় তাহলে সেটা রিভার্স রেপো রেট। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের স্বল্পমেয়াদী অতিরিক্ত তহবিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে জমা রাখে। তো গচ্ছিত অর্থের ওপরে ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে হারে সুদ দেয় তাকে রিভার্স রেপো রেট বলে। আর এমএসএফ বা মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এই দেখো রিভার্স রেপো রেট 3.35%। বর্তমানের বলছি আর কি, 2021। তো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এমএসএফ এটা হলো 4.25%, মানে ব্যাংক রেটের সমান। এবার ঋণ নিতে নিতে যদি তার যে লিমিট, সেই লিমিট ছাড়িয়ে যায় তাহলে এসএলআরের কোটায় যে ঋণ পাওয়া যায় বা সিকিউরিটির কোটায় যে ঋণ পাওয়া যায় সেটাকে এমএসএফ বলা হয় অতিরিক্ত ঋণ। সেটাকে এমএসএফ বলা হয়, এর রেটটাও একটু বেশি। দেখে নাও যে এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তপশিলি বাণিজ্যিক ব্যাংকগুলিকে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদী ঋণ দেয় যখন অতিরিক্ত লগ্নিপত্র থাকে না, বা কেবলমাত্র তখনই বাধ্য হয়ে দেশে তপশিলি বাণিজ্যিক ব্যাংকগুলিকে এসএলআর কোটায় সরকারি সিকিউরিটি বিক্রি করে নগদ টাকা ঋণ হিসাবে সংগ্রহ করে। আমরা এবার একটা এক্সাম্পল হিসাবে করছি। আর হলো আর একটা জিনিস জেনে নিই, যেটা হলো এসএলআর। তুমি যদি কিছু টাকা রাখো তার মধ্যে 18% টাকা এসএলআর হিসাবে রাখতে হয় ব্যাংকের মধ্যে। এটাকে বলা হয় বিধিবদ্ধ নগদ সংরক্ষণের অনুপাত। এটা অনুপাত হবে। তো এটা সম্পর্কে আমি একবার একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিই। ধরো তুমি 100 টাকা নিয়ে ব্যাংকে গেছো। ব্যাংক কি কাজ করবে? ফার্স্টেই তুমি 100 টাকা সাবমিট করে দিলে, ব্যাংকে সাবমিট করলে ওরা 100 টাকা নিয়ে 100 টাকার থেকে 3 টাকা কি করবে? 3%, 3 টাকা সিআরআর হিসাবে পাঠিয়ে দেবে আরবিআইয়ের কাছে। পাঠিয়ে দেবে না, তারা আলাদা করে রাখবে বা অন্য পারপাসে, সেটা আরবিআইকে দেখিয়ে দেবে এটা আছে। এর মধ্যে 18% টাকা এসএলআর হিসেবে রাখবে, মানে 18 টাকা।
মানে অ্যাকচুয়ালি তাহলে এই এসএলআরটা কেন রাখে? এসএলআরটা রাখে ধরো বাই চান্স তুমি আবার টাকাটা ফেরত চাইতে গেলে, এমন প্রচুর লোক থাকলো, তাতে কিছু পরিমাণ টাকা যাতে দেয়া যায় তার জন্য নগদ ওইখানে লিকুইডিটিটা বজায় রাখা, ব্যাংকের মধ্যে একদম যাতে খালি না হয়ে যায়। ওকে, তার জন্যে এসএলআর বলা হয়। 18% টাকা ওই ব্যাংকের মধ্যেই থাকতে হবে। এই 18 টাকাটা কিন্তু ব্যাংকের মধ্যেই থাকবে। এই 3% টাকাটা বেরিয়েও যেতে পারে, কিন্তু 18% টাকাটা অলওয়েজ থাকবে। তাহলে এই তিনটের ফলে 21 টাকা চলে গেল, তাহলে ব্যাংকের কাছে কত পড়ে রইল? 79 রুপিস। 18 আর 3 21। এই টাকাটাই শুধুমাত্র লোন দিতে পারবে। এইবার ধরো সাপোজ কোনো এক ব্যক্তির লোন চাই, তো লোন চাই, সে বলল আমার 200 টাকা লোন চাই। এরকম হয় না, তবু মানে স্মল অ্যামাউন্টে বলছি। তো 200 টাকা লোন চাই, তো 200 টাকা তো এর কাছে নেই। তো 200 টাকা যেহেতু নেই, সেহেতু কী করলো, এ বলবে তাহলে এর কাছে 79 আছে, আমি আর 121 টাকা ধার করে নিয়ে আসি। কার কাছ থেকে আনবো? আরবিআই এর কাছ থেকে। আরবিআই বলল আমি তো তোমাকে এমনি এমনি দেবো না 121 টাকা, আমাকে কিছু ইন্টারেস্ট চাই, তুমি টাকাটা খাটাবে, তুমি সব ইন্টারেস্ট তুমি নিলে তো হবে না। বুঝছি, তাহলে কত চাই? এগুলো ব্যাংক, হ্যাঁ ধরো এসবিআই। তাহলে এ বলবে, আরবিআই বলবে ঠিক আছে, তুমি যদি লং টার্মে লোন চাও তাহলে 4.25 দিতে হবে, শর্ট টার্মে যদি চাও 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে, তাহলে তোমাকে 4% দিতে হবে। বললে আমাকে তো 4%-এর মধ্যে আপাতত দে, আমি কাজ চালাই। তো 121 টাকা নিয়ে 200 টাকা লোন দিয়ে দিল। তাহলে আমি কি কি পেয়ে গেলাম? এক, সিআরআর পেয়ে গেছি, এক এসএলআর পেয়ে গেছি, আর এক কী পেয়েছি? রেপো রেট পেয়ে গেছি, আর অর ব্যাংক রেট পেয়ে গেছি। দেখো এতগুলো রেট আমি বুঝতে পেরে গেলাম কি কি হলো। 100 টাকার মধ্যে 3% যেহেতু শিফট করে দিল, তাই সেটা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, এর উপরে ট্যাক্স হয় না। 18% ব্যাংকের মধ্যেই ওদের যে ক্যাশিয়ার বক্সেই জমা রেখে দিতে হয়, তাই সেটা হলো 18 টাকা। তাহলে 21 টাকা সরে গেল, 79। এবার লোন চাইছে 200 টাকা, 200 টাকা 121 টাকা ধার করে আনলাম। কিসে আনলাম? যে শর্ট টার্মে আনলাম, তার জন্য রেপো রেট। যদি লং টার্মে আনতাম তাহলে ব্যাংক রেট। এইবার কী করলো, 200 টাকা তো দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পর এবার বলল, আরও একজন এসে বলছে আমার 100 টাকা লোন চাই। ব্যাংক বললো আমার কাছে তো টাকা নেই। ব্যাংক বলল এই খরিদ্দার যদি চলে যায়, এই আমার এসবিআই এসছে, তো ইন্ডিয়ান ব্যাংক লুফে নেবে, ওদের কাছে টাকা আছে, তাহলে এই খরিদ্দার আমার ছাড়া যাবে না। এ বলল আরবিআইয়ের কাছে গেল আবার, ভাই এর আগে তো কিছু লোন নিয়েছিলাম, তুমি আমাকে আর কিছু দাও। বললে তোমার কাছে তো আর কিছু নেই, তোমার তো লিমিট শেষ, 121 টাকায় তুমি লিমিটে পেতে। তুমি বলছে দেখো আমার কাছে এই সিকিউরিটি কিছু আছে, এসএলআর আগের লোনের 18% ধরে রেখেছিলাম, তুমি এর উপরে কিছু বেস করে তুমি দাও, আমাকে 100 টাকা দাও, 100 টাকা লোন দাও। তো এ বলবে ঠিক আছে, তুমি 100 টাকা, তোমার যেহেতু খরিদ্দার আছে 100 টাকা নিয়ে নাও। 100 টাকা বলছে, তাহলে এইটাতে কিন্তু একটু বেশি রেট লাগবে, এটাও 4.25। তো 4.25 এখানে কিন্তু আর 4%-এ পেল না, 4.25-এ কি, এটাকে বলা হয় এমএসএফ রেট। এমএসএফ কিসের জন্য পেল না, এসএলআর কোটায় পেল। তাহলে এ কি করলো, 100 টাকা দিয়ে আবার লোনটা দিয়ে দিল। এই হলো পরিস্থিতি। কিভাবে একবার ভালো করে আবার রিকল করে দেখে নেবে কি কি বলছে, কি কি না হচ্ছে। ঠিক আছে? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেব। এবার ধরো একটা টুল শিখবো, যেটা হলো ওপেন মার্কেট। এবার মার্কেটের মধ্যে ইনফ্লেশন রেটটাকে কিভাবে কন্ট্রোল করা হয়, তুমি এটাকে যদি রিড করো তাহলে বুঝতে পারবে। খোলা বাজারি কারবার বলতে বোঝায় এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি সিকিউরিটি বা তমসুক বন্ড বিক্রয় করে
বাজারের অর্থের যোগান কমিয়ে বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। তাহলে ওপেন মার্কেট অপারেশন মানে হলো ইনফ্লেশনটাকে কমানো। আমরা ইনফ্লেশন পড়েছি, তাহলে কোনো অবস্থায় যদি অর্থের যোগানের প্রয়োজনীয়তা ব্যাপার হয় তাহলে কীভাবে কমাবে বা কীভাবে বাড়াবে। আমরা একটা ফাঁকা পেজে যাই। এবার ধরো ইনফ্লেশনটাকে কিভাবে কমাবে। ইনফ্লেশন বাড়ার কারণ হলো মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণ মানি চলে এসছে, লোকের কাছে প্রচুর পয়সা। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনছে, কোনো প্রবলেমই নেই। তাহলে এই মানুষের কাছ থেকে এই টাকাটাই যদি আমি টুক করে আমি নিয়ে নিই তাহলে সে লোক আর অত কিনতে পারবে না। তাহলে মার্কেটের মধ্যে দেখা গেল যে নোট সার্কুলেশন হচ্ছে সেটা 10 লাখ কোটি টাকা, 10 লাখ করোড় সার্কুলেশন হচ্ছে। এবার গভর্নমেন্ট দেখছে বা আরবিআই দেখছে আমি এখান থেকে যদি 2 লাখ করোড়কে আমি তুলে নিই, সব তো উঠানো যাবে না, 2 লাখ করোড়কে যদি আমি তুলে নিই তাহলে পরে এর যে প্রবলেমটা কিছুটা সলভ হয়ে যাবে। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কেউ কিনবে না। তখন গভর্নমেন্ট আরবিআইয়ের সাথে মিলে গভর্নমেন্ট সিকিউরিটি তৈরি করবে। একটা পেজে এরকম একটা সিকিউরিটি বানাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হ্যাঁ আমি প্রমিস করছি যে এই টাকা দিয়ে কিনলে এত% ইন্টারেস্ট দেওয়া হবে বা এত টাকা তোমাকে দেওয়া হবে 1 বছরে। যেমনভাবে নোট তৈরি করে আর কি, সিকিউরিটিস তৈরি করে তেমনভাবে করবে। বললো তুমি যদি সাপোজ আমি বলছি একটা এক্সাম্পলের সময়, তুমি বলছো আপনি যদি এখন এই ব্যাংক নোটটা কেনেন, এই গভর্নমেন্ট সিকিউরিটিটা কেনেন, তাহলে আপনাকে আমি 7% ইন্টারেস্ট দেবো। সবাই দেখবে 7% সেভিংস অ্যাকাউন্টে দিচ্ছে মাত্র 2%, তাহলে এখানে তো প্রচুর টাকা দিচ্ছে, চলো আমরা এই সিকিউরিটিগুলো কিনে নিই। তো প্রচুর লোক কিনে নিল, যা সিকিউরিটি ছিল দেখা গেল 2 লাখ করোড় রুপিসের সিকিউরিটি বের করেছিল, তাহলে 2 লাখ করোড় বিক্রি হয়ে গেল। এবার এই সিকিউরিটি নিয়ে তো আর আলু পটল কিনতে পারবে না, এই সিকিউরিটি নিয়ে ঘরের মধ্যে রেখে দিতে হবে। তাহলে এই সিকিউরিটি এইবার কি করলো তাহলে পরে গভর্নমেন্ট মার্কেট থেকে 2 লাখ কোটি টাকা তুলে নিল, মানে মার্কেটে মানি সাপ্লাইটা কমিয়ে দিল, যার ফলে লোক যে প্রচুর পরিমাণ 10 টাকার জিনিস 20 টাকায় কিনছিল সেই জিনিসটা বন্ধ হয়ে গেল, প্রচুর পরিমাণ টাকা মানুষের কাছে আর থাকলো না। আবার এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য, এটা গভর্নমেন্ট সিকিউরিটির ক্ষেত্রে বললাম, ইনফ্লেশনটাকে মেনটেন করার জন্য গভর্নমেন্ট আরও একটা কাজ করে। ধরো ব্যাংক বললাম না, সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো আর হলো ব্যাংক রেট, এগুলো হয়ে গেল। তো এগুলোর মাধ্যমে এবার দেখা গেল ব্যাংক কি করবে, ব্যাংক তো এই যে ক্যাশ রিজার্ভ রেশিওতে 3% টাকা উঠিয়ে নেয়। আর ব্যাংক বলল দেখো তুমি এই 3%-এর জায়গায় তুমি আমাকে 10% টাকা দাও, কারণ আমাকে কি করতে হবে, ইনফ্লেশন কমাতে গেলে মার্কেট থেকে টাকা তুলতে হবে, মার্কেটে আর দেওয়া যাবে না। মার্কেটে টাকা যাচ্ছে কি করে, ব্যাংকের মাধ্যমে যাচ্ছে। তাহলে তুমি একরকম, আমি কি ভাবে ওরা ইউজ করবে সেটা বলছি। ধরো সিআরআরটাকে বললো এখন 3% না, এখন তোমাকে 10% টাকা এই করতে হবে। তাহলে দেখো আগে তো 79 রুপিস লোনের জন্য থাকতো, সেখানে 7 টাকা আরও কমে যাবে, মানে কত হবে 72, মানে লোন দিতে খুব কম পারবে এর থেকে। এইবার বললো যে এসএলআর কোঠায় তুমি যে 18 টাকা রাখতে, ওইটাকে সরিয়ে আরও 25 করে দাও, মানে আরও 7 কমিয়ে দাও, তার মানে 65, তার কাছে আর মাত্র 35 টাকা তার এদিক ওদিকে বেরিয়ে গেল। তাহলে 65 রুপিস আর কত লোন দেবে, সে দিতে পারছে না। এইবার বলল তারা 65 দিয়েই কিছু লোন দেবে, তাকে কাউকে 200 রুপিস, তাহলে 200 রুপিস 6.5%-এ সে হোম লোন দিচ্ছিল। এইবার 200 টাকা দিতে হবে, মানে 135 টাকা আনতে হবে। কার কাছে যাবে, আরবিআইয়ের কাছে যাবে। আরবিআই বলবে দেখো ভাই
তুমি এর আগে তোমাকে লোন দিয়েছিলাম, এখন তো একটু ইন্টারনাল সমস্যা চলছে, তুমি যদি 135 টাকা নিতে চাও না, তাহলে পরে আমাকে 6% দিতে হবে রেপো রেট। আর ব্যাংক রেটে নিতে চাও লং টার্ম, তাহলে 6.5% দিতে হবে। আরে যা, 6.5 তো আমি হোম লোনই নেব, হোম লোন আমি দেবো, তাহলে আমার তো 3% লাগবে আমার অপারেশনাল কস্ট, তাহলে আমি কি করে পারবো? 2% 3% তো লাগবে অপারেশনাল কস্ট। ভাই তুই তোর টাকা তোর কাছে রাখ, আমি আর নেবো না। এই লোককে বলে দিল ভাই আমি হোম লোনও দিতে পারবো না, তুমি ভেঙে পড়ো। আর 200 টাকা হোম লোনটা পেলো না, 65 টাকা ব্যাংকেই রয়ে গেল। তো এইভাবে কি করা হয়, গভর্নমেন্ট কি করে, যে লোন দেওয়া থেকে বিরত থেকে বা মার্কেটের মানি সাপ্লাই থেকে বিরত থেকে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে। আশা করি কিছুটা বোঝানোর চেষ্টা করতে পেরেছি। তো যদি কেউ বুঝতে পারো